আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোষ রসায়নের দ্বিতীয় ক্লাস, তাই তো? দ্বিতীয় ক্লাস। তো দেখো, আমাদের আজকে শুরু হলো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এখান থেকে। তো এইখানে তোমাদের একটা পেয়েছো না বোঝার, সেটা হলো 2004। আচ্ছা ঠিক আছে। কাজের মধ্যে কি শুধু 3 নম্বরটাই না আর 6 নম্বরটা আছে? না 3 আর 6, তাই না? কাজের মধ্যে 3 আর 6টাই শুধু বুঝবো না, তবে যেগুলো 2 আর 4। আচ্ছা, তাহলে আগে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যটা দেখো। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ জন্য 1, 3, 5, 6 এগুলো পরীক্ষায় আসে। নিম্নের কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয় অথবা বৈশিষ্ট্য, এইভাবে এমসিকিউ হিসেবে আসে। হ্যাঁ, তাহলে এটা পড়বো আমরা 1, 3, 5, 6। এখন দেখো 3 নম্বরে বলছে বেশি তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়, মানে কয়লা হয়ে যায়। অঙ্গারে বলতে কয়লা হয়ে যায়। তুমি যদি ভাতটা অনেকক্ষণ ধরে পোড়াও, কয়লা হয়ে যাবে। হ্যাঁ, রুটি যদি অনেকক্ষণ সেঁকো তাহলে কালো কয়লা হয়ে যাবে। তো এটাই হলো অঙ্গার, এটাকে বলা হয় অঙ্গারে পরিণত হওয়া। বেশি যদি তাপ দাও তাহলে এরকম অঙ্গারে পরিণত হয়ে যাবে, এটা বলছে। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বর, এরা আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। দেখো, আলোক সমানতা প্রদর্শন করে জিনিসটা কি? আলোক সমানতা প্রদর্শন করা জিনিসটা হলো এরকম যে কোনো কার্বোহাইড্রেটকে তুমি যদি হলো একটা টেস্ট টিউবের মধ্যে তুমি কার্বোহাইড্রেটকে নিলা, নিয়ে কার্বোহাইড্রেটকে দ্রবণ তৈরি করলাম। একটা কার্বোহাইড্রেট এক এক রকম আচরণ করবে। হ্যাঁ, আচরণ কেমন? যে ধরো এর ভিতরে তুমি আলো পাঠালা, কোনো আলো পাঠালা, তো আলোটা এর ভিতরে যাওয়ার সময় কি করবে? এটা ধরো সরলরেখা, সেই সরলরেখা বরাবর না যেয়ে আলো হয় নিচের দিকে নেমে আসবে অথবা আলো উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, তো আলো প্রতিসরণী। হ্যাঁ হ্যাঁ, এটা এক ধরনের আলো প্রতিসরণী হয়। তো এটা একটা আলোক প্রতিসরণ, কিন্তু সেই প্রতিসরণটা কি করতেছে? কার্বোহাইড্রেটের কারণে হচ্ছে, এমনি এমনি হচ্ছে না। এমনি পানিতে তো হয়, আমরা জানি, তাই না? এমনি পানির ভিতরে তুমি ওই যে একটা ধরো মাছ দেখতে পাইছো, ওই মাছ দেখে তুমি যদি গুলি করো, মানে মাছ দেখে, আসলে তো হবে না, তাই না? ঠিক না, একটু এদিক সেদিক হয়ে যাবে না? তো সেরকম আর কি, যে তোমার ওটা দেখতেছো যা, সেটা আসলে ওটা সঠিক না, তাই না? সেরকম যে সেটাতে একদিকেই এরকম হয়, কিন্তু এখানে দেখা যায় দ্রবণ তো দিয়েছো তুমি, কোনো কার্বোহাইড্রেটের দ্রবণ দিয়েছো, সেই দ্রবণের মধ্যে দিয়ে দুই রকম আচরণ হচ্ছে। প্রতিসরণটা দুই দিকে হচ্ছে, হয় নিচের দিকে নেমে যাচ্ছে, কোনো কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে নিচের দিকে নেমে যায়, আবার কোনো কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে উপরের দিকে উঠে যায়। সেটা কোন কোন কার্বোহাইড্রেট আমরা পড়বো, পরে আসি। তাহলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটাকে আমরা বলবো আলোক সক্রিয়। কারণ কি? আলোর কারণে সক্রিয়তা প্রদর্শন করছে, সে কিছু একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে আর কি। এটাই হলো আলোক সক্রিয়। এটা হলো আলোক সক্রিয়, বুঝতে পারছো? এটাকেই বলা হচ্ছে আলোক সক্রিয়র বিষয়টা আর কি। হ্যাঁ, আলোক সক্রিয় ও আলোক সমানতা প্রদর্শন করে। সমানতা মানে তো জানো, কোন যৌগের আণবিক গঠন সেম সেম, কিন্তু গাঠনিক গঠন ভিন্নতা, এই জিনিসটাকে আমরা সামান্য বলি, তাই না? এই কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা কোনটা বলো তো একটু, কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা কোনটা বুঝিনি। এখানে মনোস্যাকারাইড আছে। আচ্ছা, মনো মানে তো এক, হ্যাঁ, আর স্যাকারাইড মানে হলো চিনি। মানে যে আসলে মনোস্যাকারাইড আমরা পড়বো, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। মনোস্যাকারাইড বলতে বোঝায় কার্বোহাইড্রেট অনেক রকমের আছে, মনোস্যাকারাইড আছে, আবার ডাইস্যাকারাইড আছে, যেমন চিনি। হ্যাঁ, ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বলে আরেকটাকে, আরেকটা হলো পলিস্যাকারাইড। তো যখন কোনো কার্বোহাইড্রেটের মধ্যে তোমার হচ্ছে যে অনেকগুলো গ্লুকোজ অণু একীভূত হয়ে একটা অণু তৈরি করে আর কি, সেটা তখন পলিস্যাকারাইড, অনেকগুলো হয়। এটা যদি দুইটা গ্লুকোজ অণু একসাথে যুক্ত হয় তাহলে ডাই, তিনটা হলে টাই, 3 থেকে 10টা পর্যন্ত অলিগো। অলিগো মানে কম সংখ্যক, আর পলি মানে বহু। যেমন আমরা ভাত রুটি দেখি, এর মধ্যে কিন্তু স্টার্চ থাকে। স্টার্চ হচ্ছে অনেক গ্লুকোজ অণু দিয়ে যুক্ত হয়ে থাকা আর কি। তাই বলা হচ্ছে কোনো কার্বোহাইড্রেটকে তুমি ভাঙার পর যদি আর কোনো সরল কার্বোহাইড্রেট না পাও, তাহলে বুঝতে হবে যে সেটা হলো মনোস্যাকারাইড। অর্থাৎ ভাঙার পরে নতুন করে কোনো পাচ্ছ না, নতুন করে কোনো কার্বোহাইড্রেট অণু পাচ্ছ না, তাহলে সেটা হলো বুঝতে হবে মনোস্যাকারাইড। যেমন ধরো আমরা জানি গ্লুকোজ জারণ ক্রিয়ায় গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। মনে আছে কি তোমাদের যে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস? তাহলে শ্বসনে কিন্তু গ্লুকোজ
প্রথমে ভেঙে কিন্তু নতুন আরেকটা গ্লুকোজ তৈরি করে না, কি করে পাইরুভিক অ্যাসিড হয়, ভিন্ন কিছু হয়ে গেল। তাহলে বুঝতে হবে ওই গ্লুকোজটা মনোস্যাকারাইড, কারণ ওটা ভাঙার পর আমি নতুন করে আরেকটা গ্লুকোজ পাচ্ছি না। কিন্তু চিনিকে যদি ভাঙো তাহলে এখান থেকে দুইটা গ্লুকোজ তুমি পাবে, মানে দুইটা মিলে যুক্ত হয়েছে। তাই বলা হচ্ছে যে কোনো কার্বোহাইড্রেটকে ভাঙলে যদি আর কোনো সরল কার্বোহাইড্রেট না পাওয়া যায় তাহলে সেটা মনোস্যাকারাইড, তাহলে সেটা মনোস্যাকারাইড। বুঝতে পেরেছো কি? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে স্যার এটা? হ্যাঁ বলো। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে? হ্যাঁ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, কাজের মধ্যে কি কি পেয়েছো বলো? কাজের মধ্যে রিচার্জ 3 নম্বরটা কত কাজের? কাজের 3 না? আচ্ছা, দুই থেকেই বলি তাহলে। উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ হলো সাপোর্ট মানে বিভিন্ন টিস্যুর সাথে দেখা যায় কার্বোহাইড্রেট গুলো থাকে আর কি, বিভিন্ন টিস্যু বলতে অনেকগুলো কোষগুচ্ছ, তাই না? তো সেই কোষগুলোকে আটকায় রাখার জন্য, মানে কোষগুচ্ছ যে একটা কোষের সাথে আরেকটা কোষ যে আটকায় রাখে, সেই আটকায় রাখার যে মধ্যপদ্মা নাম মনে আছে? মধ্যপদ্মা কোষ প্রাচীর আলোচনা, তো ওখানেও তো কার্বোহাইড্রেট থাকে। তাহলে কি হচ্ছে যে বিভিন্ন কোষগুলাকে আটকায় রাখার ক্ষেত্রে ওটা সাপোর্ট দিচ্ছে, একটার সাথে আর একটা লাগায় রাখছে আর কি, ওটাকে বলছে সাপোর্টিং টিস্যু। একটার সাথে আর একটা লাগায়, যেমন এখানে যে ওয়ালে কি এর মাঝে সিমেন্ট আছে না, সিমেন্টটা কি সাপোর্টিং, এই ওয়ালকে ধরে রাখতে সাপোর্ট করছে। তাছাড়া তো এমনি যদি সাধারণত তোমরা এক লাথি মারলে ভেঙে যাবে, ছাদটা তোমার গায়ের উপর পড়ছে, তাই না? ঠিক কিনা? তো এরকম আর কি, সাপোর্টিং মানে টিস্যুগুলোকে একটার সাথে আরেকটা, কোষগুচ্ছগুলোকে একটার সাথে ধরে রাখতে সাহায্য করছে, ওটাই হলো সাপোর্টিং। 2 গেল। 3 নম্বর বলছে উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে। অর্থাৎ হলো আমরা তো জানি যে কার্বন মানে কার্বোহাইড্রেট, কিন্তু কার্বন তো আছেই, কার্বন যোগ হাইড্রেট, তাই না? মানে পানির অণুর সাথে কার্বন থাকে। তাই বলছে যে উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর, উদ্ভিদ দেহে যত গঠনকারী পদার্থ আছে সবগুলোর ক্ষেত্রেই দেখা যায় কার্বন কাঠামোটা থাকবে। এই জন্য তো এরা জৈব যৌগ। হ্যাঁ, কার্বোহাইড্রেট কিন্তু একটা জৈব যৌগ, জৈব যৌগ। আমরা জৈব যৌগের ব্যাপারটা জানি না, যে সাধারণত কার্বন হাইড্রোজেন থাকে যার মধ্যে সাধারণভাবে, সেটা হলো জৈব যৌগ, ঠিক না? জৈব যৌগ মানে জীবন বুঝায়, জৈব যৌগ মানে জীবন বুঝায়। আর জীবনের সংজ্ঞা আসলে কি জানো? ক্রিয়া বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া। জীবনের অর্থ হলো স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া, এটা হলো জীবন। স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটছে না, তার মানে জীবন নাই। যেমন ধরো এই কঙ্কাল চুপচাপ আছে, এর জীবন নাই। এখন এই কঙ্কাল যদি নাচানাচি শুরু করে দেয় তাহলে বুঝবো যে এর জীবন আছে, তাই না? দেখা যায় ড্যান্স দিতে শুরু করে দিচ্ছে, তোমরা যদি তখন তাকায় ড্যান্স দেখবা না, দেখবা না, ভয়ে দৌড় দিবা, ঠিক কিনা? ভয়ে দৌড় দিবা, বলবে যে তোর ড্যান্স তুই দেখ, আমরা পালালাম, তাই কিনা? তাও আর আমাকে নিয়েও যাবে না, আমার দিকে তাকাবে না, সারে যাবে আমাকে নিতে পারবি নাকি? তাড়াতাড়ি করে দরজা খুলে দৌড়। আর যারা পিছিয়ে আছে তাদের তো দৌড়াতে একটু সময় লাগবে, যারা সামনে আছে তারা, তাই না? আবার যারা ভিতরে আছে তাদেরও বের হতে সমস্যা, তখন ও বের হতে পারবে না, বের হতে পারবে না, পরে বলা মানে ভয় পাওনি, সাথে সাথে। যেমন ওই যে পঞ্চমী কি সাথে সাথে কি যেন বলছিল না, ভয় ভয় পাও। আবারও চকলেট পাওয়ার জন্য একটা সুযোগ আসলো, কিন্তু সুযোগটা কাজে লাগাতে হবে। কারেন্ট চলে আসলে যদি তাৎক্ষণিক চিৎকার দাও তাহলে তো হবে। সবার আগে দিতে হবে, সবাই একসাথে দিতে হবে, সবার আগে দিতে বেশি। আর কি প্রাণীদেহের হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসাবে, লুব্রিকেন্ট মানে পিচ্ছিল করা, হ্যাঁ, যে আমাদের যে এই জয়েন্ট গুলো আছে না, এই জয়েন্ট গুলাতে এখানেও কার্বোহাইড্রেট থাকে, এটা পিচ্ছিল করে। যে অর্থাৎ আমরা যে এমন করতেছি, তাই না? এটা পিছলা না হলে তো সমস্যা, পিচ্ছিল হতে হবে। যেমন দেখো না চাকা টাকাতে করা হয়, পিচ্ছিল করা হয়, মোবিল থাকে পিছলা করে, সেরকম আমাদেরকেও এভাবে করা হচ্ছে। আচ্ছা, তারপরে হ্যাঁ বলো। আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিদ দিয়ে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে। ওই যে স্টার্চ তো সঞ্চয় পদার্থ হিসেবেই থাকে, তাই না? স্টার্চ হলো সঞ্চয় পদার্থ হিসেবে, কারণ স্টার্চ কিন্তু পলিস্যাকারাইড,
শুধু গ্লুকোজ কিন্তু সঞ্চয়ী হিসেবে থাকতে পারবে না, কারণ গ্লুকোজ তো পানিতে দ্রবীভূত হয়ে যায়, ওটা সঞ্চয়। যেমন আমাদেরও কিন্তু আমাদের যকৃৎ কি গ্লুকোজকে জমা রাখতে পারে? পারে না, কিন্তু গ্লাইকোজেন বানাই ফেলে, দানাদার শর্করা বানাই ফেলে, তাছাড়া তো জমা রাখতে পারবে না, দ্রবণ হয়ে যাবে, ওটা হলো দ্রবীভূত হবে না, এরকম একটা অবস্থা করে রাখে দেয়া, ওটাই হলো যে তোমার হচ্ছে যে জমা রাখার ব্যাপার। যেমন তেমন করে জমা রাখা যাবে না। তারপরে কি কেলভিন চক্র, ক্রেবস চক্র, আচ্ছা এগুলো গুরুত্বপূর্ণ হলো 1 2 4 5। কেলভিন চক্র আমরা জানি যে তোমরা 9 পড়ছো কিনা, যে পড়ছো তো না? আচ্ছা, যে শ্বসনের যে কতগুলো ভাগ আছে তাই না, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোলিন, কেলভিন চক্র এরকম আছে। এটা হলো শর্করা তৈরির ক্ষেত্রে, আর ক্রেবস চক্র হলো শ্বসনের ক্ষেত্রে, তাই না? গুরুত্বপূর্ণ, এটা তো বুঝতে পারলাম। তারপরে বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে কাজ করে। কোএনজাইম বলতে বোঝায় এনজাইমের সাথে কোনো কিছু থাকাকে বলা হয় কোএনজাইম। কো মানে একসাথে, কো মানে একসাথে, মানে এনজাইমের সাথে আরেকটা কোনো যৌগ বা মৌল থাকা, এটা হলো কো। কো মানে একসাথে, তাহলে এনজাইমের সাথে আরেকটা কোনো যৌগ বলে এটা হলো কো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো যে উদাহরণগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। হ্যাঁ, 7 নম্বর গুরুত্বপূর্ণ, 9 আর 11 গুরুত্বপূর্ণ। 7 9 11 এগুলো এমসিকিউর জন্য পড়বা। পাশাপাশি এটা অনেক সময় কাজটা ক্ষয়ের জন্য আসতে পারে, এই জন্য ক্ষয়ের জন্য মুক্ত করবো। এরপরে দেখো ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড বিপাকে সাহায্য করে, যে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যে এই কার্বোহাইড্রেটই ফ্যাটি অ্যাসিডকে এবং অ্যামাইনো অ্যাসিডকে বিপাক, মানে কি যে কোষের ভিতরে যদি কোনো ক্রিয়া বিক্রিয়া ঘটে সেটাকে কিন্তু বিপাক বলে। বুঝা গেল কি? তারপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো পারবা, এগুলো মনে হয় সমস্যা থাকার কথা না। আর কোনটা বুঝে নিব? হ্যাঁ বলো। এটি হলো ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিকোটাইড, এটা 9 অধ্যায়ে শিখবা। এটাকে বলা হয় ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিকোটাইড। ফ্লাভিন কথাটা আসছে ফ্লাভাস থেকে। ফ্লাভাস, ফ্লাভাস মানে দেখতে হলুদ বর্ণের, দেখতে হলুদ বর্ণের। হ্যাঁ, মাটির খনিজ বিভিন্ন লবণ টবণ আসে না, এগুলো একীভূত হয়ে একটা যৌগ গঠন করে, তখন এর নাম হয় ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিকোটাইড। অ্যাডিনিন তো জানো ওই যে নাইট্রোজেনাস ক্ষারক, তাই না? এই আছে। হ্যাঁ, তো ডাইনিকোটাইড মানে দুইটা নিকোটাইড, তার সাথে একটা ফ্লাভাস যৌগ যুক্ত হয়। হ্যাঁ, এই তো এটাই হলো। তো এটা 9 অধ্যায়ে এগুলো সবই আছে। হ্যাঁ, যেমন এনএডিপি, নিকোটিনামাইন, অ্যাডিনিন, ডাইনিকোটাইড, ফসফেট এগুলো। আচ্ছা, তারপরে দেখো এই খেয়াল করো। আচ্ছা, আর কি কিছু আছে? নাই তো। এবার আমরা চলে আসি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটে কথা বলো না, না কথা বললে সমস্যা নাই, কিন্তু কথা বললে আমাকে থামিয়ে কথা বলবা। মানে এই সবাইকে একটা কথা বলি, একটা সিস্টেম বলি। এই শোনো যে পড়ার সময় কিন্তু আসলে কখনোই পড়াশোনা করার সময় কখনো কিন্তু যে তোমাকে শেখাচ্ছে তাকে কিন্তু টিচার মনে করা যাবে না, তাকে কিন্তু ফ্রেন্ড মনে করতে হবে। না, ভাই হলো তো বড় ভাই, বড় ভাইকে মানুষ সম্মান করে দেয়। তো ইউরোপ আমেরিকাতে কি জানো, টিচারকে কখনো তোমার সরাসরি নাম ধরে রাখে, এবং তারা কিন্তু ফ্রেন্ডের মতো মনে করে, সরাসরি নাম ধরে রাখে। এবং ওদের তো ইয়েও নাই, ধরো আপনি তুমি নাই, মানে সব 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 তুমি, বুঝছো? হ্যাঁ, তো ওরা হচ্ছে তো এখন তুমি ক্লাসরুমটাকে সবসময় এটাই ভাববা, এখানে আমরা আড্ডা দিতে আসছি, ব্রেনকে প্রেশার দিবা না, ব্রেনকে প্রেশার দিবা না, পড়তে আসে এটা বলবাই না, বলবা যে 4টার সময় বায়োলজি ক্লাস আছে, ওটা আসলে ক্লাস না, ওটা আড্ডার জায়গা, ওখানে আমরা একটু আনন্দ ফুর্তি করবো। এটা না বাস্তবিক তাই, আমি তোমাদের কি মাঝে মাঝে হাসির কথা বলি না, তোমরা হাসো তো, হাসো না? তাহলে কি এটা আড্ডাই তো, আড্ডাতেই তো মানুষ হাসাহাসি করে, ঠিক না? আচ্ছা, এখন কথা হলো যে শোনো, তোমাদের 1 ঘন্টা ক্লাসের মধ্যে অনেক সময় বোরিং ভাব আসতে পারে। ধরো তুমি পাশের জনের সাথে কোনো কথা বলতে হবে, তখন তুমি তোমার কাজটা হবে যে স্যার 1 মিনিট, আপনি 1 মিনিট একটু থামেন, আমার ওর সাথে একটু কথা আছে। আমি তখন থেমে যাবো, তুমি কথা বলে নেবে, আবার শুরু। কিন্তু তুমি যদি আমাকে না থামিয়ে তুমি কথা বলতে থাকো, তাহলে সমস্যা হলো তোমারই, তোমার হচ্ছে ওই কথাগুলো শোনা হলো না। আমাকে থামিয়ে যদি কথা বলো তাহলে তো তোমার সমস্যা লস হলো না। হ্যাঁ, থামতে বললে থেমে যাবো। হ্যাঁ, কারণ তুমি ধরো টিভি দেখছো, হ্যাঁ, এই সময় মনে করো যে অন্যজনের সাথে কথা বলতে হচ্ছে, তখন তুমি টিভির সাউন্ড কি আস্তে করে দিবা, বা মানে মিউট করে দিবা? না, মিউট করে দিবা। তো সেরকম আমাকে মিউট করে দিবা, যদি জরুরি কথা বলার দরকার হয় আমাকে মিউট করে দিবা। বুঝা গেল কি?
আমাকে মিউট করে দিবা, তাহলে আমি তোমার মিউট হয়ে যাবো, তখন তারপরে তুমি কথা বললা, আর তারপরে আবার কোনো সাউন্ড দিয়ে দিবে। হ্যাঁ, তোমাদের হাতে রিমোট, বাস্তবেই তোমাদের হাতে রিমোট, তোমাদের হাতে তো রিমোট। আচ্ছা দেখো, তাহলে এবার শুরু করি। আচ্ছা এবার হয়েছে, এবার আমরা আবার শুরু করি। আর সত্যি যদি খুব কথা বলতে ইচ্ছা করে আমাদের সত্যি সত্যি থামে কথা বলতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা এবার আমরা চলে আসি এখান থেকে এমসিকিউর জন্য আসে। কার্বোহাইড্রেটের দেখো বলছে যে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট দুই ধরনের হয়। একটা হলো সুগার মানে মিষ্টি, সুগার মানে মিষ্টি, সুগার মানে মিষ্টি, আর নন সুগার মানে মিষ্টি না। মানে কিছু আমরা তো জানি কার্বোহাইড্রেটের মধ্যে কিছু মিষ্টি লাগে, কিছু মিষ্টি লাগে না। এখন এবার বলছে রাসায়নিক গঠন অনুর ভিত্তিতে আবার কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা। একটু আগে আলোচনা করলাম তাই না, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। এখানে ট্রাইস্যাকারাইড দেয়নি, কোনো কোনো বই ট্রাইস্যাকারাইড দিয়েছে, অলিগোস্যাকারাইড আর হলো পলিস্যাকারাইড। আচ্ছা এখন বলছে যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডে একটাই গ্লুকোজ অণু থাকবে, বুঝছো? মনোস্যাকারাইডে কি একটাই গ্লুকোজ অণু থাকবে। তো ওই একটাই গ্লুকোজের অণুতে কার্বন কয়টা আছে সেটা তো আবার ভিন্নতা, তাই না? তাহলে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে ভাগ করা হয়েছে কয়েক ভাগে আর কি, যেমন টায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। একইভাবে ডাইস্যাকারাইড এর উদাহরণ 2টা করে গ্লুকোজ অণু, সুক্রোজ, সেলোবাস, ম্যালটোস। আচ্ছা ম্যালটোস আর মল্টোস একই কথা, কিন্তু খেয়াল রাখো যে ম্যালটোস আবার কোনো কোনো জায়গায় মল্টোস লেখা থাকে, কোনো কোনো জায়গায় ম্যালটোস লেখা থাকে, কোনো কোনো জায়গায় মল্টোস লেখা থাকে। ইংরেজি উচ্চারণে কিন্তু এম এ এল দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, এটাকে কেউ কেউ ম্যালটোস না বলে মল্টোস বলে। তাহলে পরীক্ষায় যদি মল্টোস আসে, তুমি যদি ম্যালটোস পড়ে দাও তো বুঝবে এটা একই, বুঝতে পারছো? তাহলে ম্যালটোস মল্টোস এক কথা, এটা মাথায় রেখো। ও মানে বইয়ে লেখা আছে, দেখো এই যে এখানে লেখা আছে ডাইস্যাকারাইড, এখানে দেখো লেখা আছে সুক্রোজ, সেলোবাস আর ম্যালটোস লেখা আছে না, ম্যালটোস। ওই ম্যালটোসকে মল্টোস বলা যায়, কোনো কোনো বইয়ে মল্টোস। হ্যাঁ বলো। ও ম্যালটোস হলো ডাইস্যাকারাইড, মানে 2টা গ্লুকোজ অণু, 2টা গ্লুকোজ অণু ম্যালটোস। অলিগোস্যাকারাইড 3 ধরনের, ট্রাইস্যাকারাইড 3টা গ্লুকোজ যুক্ত, টেট্রা মানে 4টা, পেন্টা মানে 5টা, তাই না? আচ্ছা এরপরে দেখো পলিস্যাকারাইড। ও উপরের দিকে একটু ভাগটা বলা হলো না। পলিস্যাকারাইড দেখো এখানে একটু মনে রাখতে হবে, পলিস্যাকারাইড হলো 2 রকমের। একটা হলো গঠন সহায়ক, এটাকে স্ট্রাকচারাল বলা হয়। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হয়, পরীক্ষায় ইংরেজিতে অনেক সময় আসে স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল। আর একটা হলো স্টোরেজ। এই যে বলনি, দেখছো বলনি, কোনো প্রতিক্রিয়া দেখাওনি সাথে সাথে না, তার মানে এটা বোঝাচ্ছে কি জানো, তার মানে 100% মনোযোগ নাই পড়াই। মানে ধ্যানের মধ্যে যখন তুমি থাকবা, পড়ার ধ্যানে যখন থাকবা না, তখন একটু এদিক থেকে সেদিক হলে তুমি রিয়াকশন দেখাবা, যেটা ভাগ্যক্রমে পঞ্চমের হয়েছিল সেদিন, যেটা অন্য কারো হয়নি। হ্যাঁ এখন হচ্ছে না, আবার হবে কোনোদিন। মানে কঠিন মনোযোগ, আর মনোযোগ তুমি যত দিতে পারবা, এটা হলো তোমার এই বই পুস্তক কি জানো স্টুডেন্টের জন্য, এটা হলো জাদুর টাকা। এটা তুমি যত ঘুষবা তত টাকা পড়বে, যত ঘুষবা তত টাকা পড়বে। তবে এই জাদুর সিস্টেম হলো যে একটা নির্দিষ্ট সময় টাকা পড়বে, এখন খালি ঘুষে যেতে হবে, এখন খালি ঘুষে যেতে হবে। একটা নির্দিষ্ট সময় তুমি প্রচুর টাকা, এসি কমাই দিলাম। হ্যাঁ, ফ্যান দিলে শব্দ হয়। তাহলে তোমরা একটু বই বেশি বেশি ঘষবা, টাকা পড়বে, একটা নির্দিষ্ট সময় পড়বে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো, ম্যালটোস পাচ্ছ না? এই যে ম্যালটোস। হ্যাঁ আচ্ছা, তাহলে দুটো মনে রাখতে হবে, এটা হলো গঠন সহায়ক, এটা হলো গঠন সহায়ক, এটা হলো স্টোরেজ মানে হলো সঞ্চিত। তাহলে এখন গঠন সহায়ক হলো সেলুলোজ, পেকটিন উদাহরণ হিসেবে বলেছে, আর সঞ্চিত হলো স্টার্চ বা শ্বেতসার আর গ্লাইকোজেন। বিজারণ ক্ষমতার উপর ভিত্তিতে এদেরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো রিডিউস, এগুলো কিন্তু এমসিকিউর জন্য আর কি, সবই এই সবটা। রিডিউসিং সুগার মানে বিজারক সুগার। রিডিউসিং সুগার মানে কি? বিজারক সুগার। বিজারক বলতে যে সুগারটা অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে আর কি, তাকে বলা হয় রিডিউসিং বা বিজারক। যে শর্করাটা অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাকে বলা হয় রিডিউসিং বা বিজারক। আর যে পারবে না,
তার নাম কি নন রিডিউসিং বা অবিজারক। যেমন মনে করো তোমরা সকলে বিজারক সুগারের মতো, আর আমি একা হলো অবিজারক সুগারের মতো। বলো তো কিভাবে? তোমরা সবাই মানে আমার সামনে যতজন আছো আর কি, তোমরা সবাই হচ্ছে যে বিজারক সুগার বা রিডিউসিং সুগারের মতো, আর আমি একা হলো অবিজারক বা নন রিডিউসিং সুগারের মতো। না মানে যেই সুগারটা অন্য কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে সেটা হলো রিডিউসিং সুগার বা বিজারক। হ্যাঁ না, আমি যেটা বলছি আসলে তো আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি, আপনি একটা সাবজেক্টই পড়াতে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো তোমরা কেন রিডিউসিং, তোমাদের কারো বিয়ে হয়নি, তোমরা কারোর সাথে অংশগ্রহণ করতে পারবে। আমার বিয়ে হয়ে গেছে, তাহলে তো পুরস্কার দিতে হয়। না না, গোটা ক্লাসের মধ্যে পারছে তাহলে ও তো পুরস্কার পাবেই। ও কারণ গোটা ক্লাসের মধ্যে একজন পারছে, তাই না? এক পিস পারছে, এক পিস চকলেট। ওটা হবে। এখন তুমি মনে করো যে পড়াশোনায় ভালো করলে না, যে মনে করো ভালো কোনো সরকারি দিকে চান্স পেলো না, তখন তুমি বলছো আমি যে একটু বেশি করতাম ঠিকই চান্স কম করতাম, তাই তো কম করতে কে বলেছে? বেশি করো। হ্যাঁ আচ্ছা, ও তাহলে ঠিক আছে। আচ্ছা দেখো এই উদাহরণটা ঠিক কিনা, কারণ তোমরা হচ্ছে বিজারক বা রিডিউসিং সুগার, তোমাদের কিন্তু বিক্রিয়া করার সক্ষমতা আছে, মানে তোমাদের অন্য কারোর সাথে বিয়ে করার সক্ষমতা আছে। আমার নাই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। না 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 না, বিয়ে করার লিমিট আছে, সরকারি আইনেই আছে। মনে হচ্ছে যে তুমি একাধিক ইসলামী আইনের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যেমন ধরো কোরআনের মধ্যে বলা আছে না যে তুমি চারটা করতে পারবা, কিন্তু কোরআন আবার শর্ত দিয়েছে যে যদি সমতা না, শুধু সামর্থ্য না, সমতা আনতে পারো। কোরআন যেটা বলছে সমতা মানে কি সব কিছুতে সমান আর কি। যেমন ধরো মা বাবা বাচ্চাদের সমান ভাবে দেখে না, দেখে কিনা, ঠিক ওরকম হতে হবে, ওরকম ভালোবাসা সবার প্রতি সমান থাকতে হবে। ওই কারণে কোন আলেমের মতে কি জানো, সাধারণ মানুষের জন্য একটার বেশি দুইটা করাটাই হারাম, কারণ সে কোরআনের সত্য কিন্তু মানতে পারবে না। কারণ সাধারণ মানুষের পক্ষে সমতা আনতে পারাটা মানে ভালোবাসার সমতা, পোশাক আশাকের সমতা, তারপরে মনে করো যে জৈবিক চাহিদার সমতা, সবকিছুতে আর সব রকম দিকে। তো এই সমতা বলতে একটা জিনিস না, সবকিছুতে বোঝাবে। তো মা বাবা যেমন সন্তানকে, যদি মনে করো কারো একটা সন্তান হয়, ওই সন্তানকে কখনো বলে না না আমি একাই থাকতে চাই, আমার কিন্তু নতুন ভাই বোন নিয়ে আসবে না, তাহলে আমি সতীনের ঘর করবো না, বলবে? কারণ জানে যে আমার যে পরে যে আসছে সমান মর্যাদাই পাবো, আমি কি সমান ভালোবাসা পাবো। হ্যাঁ হ্যাঁ, কেউ অনেক ছোট কামে কেউ বলে যে না আর কোনো বাবু নিবা না, এরকম বলে, ওটা না বুঝে বলে, অনেক সময় বলে কিন্তু। হ্যাঁ, যে এরকম বাচ্চাও আছে যে বলে যে হলো আর যেন বাবু না হয়, আমি একাই থাকবো, এরকম আছে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম তো আসলে কি ওই বাচ্চারা তো জানে যে আমার যদি আরো ভাই বোন হয় তাও আমি সমান ভালোবাসা পাবো, তাই কিনা? হ্যাঁ, ও জ্ঞান পায় না বলেই তো বলে। যেমন হচ্ছে যে আমার যে ছোট বাচ্চাটা 4 বছর, তো আর যেটা বড়টা ও ধরো 12 বছর, এখন হচ্ছে ও কিন্তু বলেছিল, ও কি বলছিল জানো, ও বলছে যে ও যখন ওর বয়স মোটামুটি 6-7 বছর, আমার বড় মেয়েটা, তখন ও বলছে যে আর কিন্তু বাবু নেবেন, আল্লাহকে বলবা তোমাকে যেন আর বাবু না দেয়। তো তখন বলছে যে কেন? তো বলছে যে তাহলে আমার আদর কমে যাবে না। মেয়ে
দুটাই, হ্যাঁ। তো তাহলে তাহলে ও ভাবছে, তাই না? তো বাস্তবে বড় হলে তো সবাই জানে কি, তোমাদের কি সন্দেহ আছে যে ছেলে মেয়েকে সমান ভালোবাসে না? তো ওরকম হতে হবে। তো এখন তুমি বলো তো, আচ্ছা এখন তুমি সত্যি করে নিরপেক্ষভাবে বলো তো যে কোনো ছেলে, বর্তমানে কোনো ছেলে যদি দুইটা বা চারটাও করে বা দুইটাও করে, ওই দুইজনের প্রতি সমান ভালোবাসা করতে পারবে বলো তো? পারবে না বলেই তো কোনো মেয়ে কিন্তু এটা মেনে নিবে না, কারণ জানেই যে পারবে না। ওই জন্য কিন্তু কোনো মেয়ে অনুমতি দেয়। হ্যাঁ, ব্যতিক্রম একটা দুটো দেয়, সেটা কখন, যে ধরো বাচ্চা কাচ্চা হচ্ছে না, তখন অনেক সময় জোর করে দেয়, এরকম ঘটনা আছে। অনেক সময় বউ বলে যে তুমি আরেকটা বিয়ে করো, এরকম ঘটনা আছে না, সেটা তো জায়েজ, কারণ ওই তো বলছে বাচ্চা হচ্ছে না, তখন মনে করো যে স্যাক্রিফাইস করে। কিন্তু ওটা ব্যতিক্রম, ওটা হয়তো হাজারে এক পিস পাওয়া যেতে পারে, হাজারেও না, মনে হয় লাখে এক পিস পাওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু অনুমতি দিবে না। তাহলে কি আমি হলো পুরোপুরি কি অবিচারক, নন রিডিউসিং, আমাকে রিডিউসিং এর মধ্যে ফেলাবা না, বুঝতে পারছো? কারণ আমি কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবো না, এটা আমার নিয়ত, এবং এটা অসম্ভব, কারণ কোরআনের নির্দেশ অমান্য হয়ে যায়, কোরআনের নির্দেশ অমান্য হয়ে যাবে, তাই কি না? আর যারা মনে করো যে ওই ব্যাখ্যার কথা, শব্দের কথা বলে না, অনেকে লেখে না যে এখানে পোশাক করিবেন না, না এখানে এই ওয়ালে লেখা থাকে এখানে করিবেন, আর ওই পাশে লেখা থাকে না করিলে 200 টাকা জরিমানা। তার মানে ওই প্রথম অংশটাতে করতে বলছে, বুঝলি? এরকম কিন্তু থাকে অনেক সময় লেখা। তো ওই কাহিনী, ওই যে যারা একটু বদমাইশ ধরনের না, তারা ওই শব্দের কথা আর বলে না, চুপ করে থাকে। আর হুজুর হলে যে সবাই ভালো হয়, সবাই কি ভালো বলে তো মানুষ মাত্রই তো খারাপ আছে, তাই না? হুজুর মানে যে ভালো তা তো না। হ্যাঁ, তবে অনেকে বলে সাদা কাপড়ে ময়লা বেশি লাগে, ময়লা বেশি লাগে মানে একটু কিছু হলেই মনে করো তার দুর্নাম হয়ে যায়, এই আর। আচ্ছা, এবার আমরা চলে আসি সৃজনশীলের দিকে। সৃজনশীলের দিকে হলো এই যে মনোস্যাকারাইড, তার আগে তো স্বাদের উপর ভিত্তি করে, এটা তো আমরা জেনেছি, এটা হলো, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে যে কোনটি সুগার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, আবার কোনটি নন সুগার, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এটা তো আগেই হলো। এবার দেখো রাসায়নিক গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা হয়, সরাসরি মনোস্যাকারাইডে চলে আসে, এটা সৃজনশীল হিসেবে আসে, কিন্তু হলো এখানে তো বিশাল বড় আছে, তোমরা এত বড় লিখবে না, আমি বলে দিচ্ছি কিভাবে লিখবা। প্রথমে মনোস্যাকারাইড কাকে বলে এই সংজ্ঞাটা লিখবা। এখানে দেখো লেখাই আছে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোই হলো মনোস্যাকারাইড, এটুকু দিলেই হয়ে গেল। অথবা যে শর্করাকে ভেঙে আর কোনো শর্করা পাওয়া যায় না, তাকেও মনোস্যাকারাইড বলা হবে, একই কথা। এখন এদের হচ্ছে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত, 3 থেকে 10। এখন দেখো এবার হলো এরা হলো কয় রকমের হয়, ট্রায়োস, টেট্রাস, এগুলো তো আগেই জেনেছি আমরা। লাস্টে একটা লাইন দেখো, জীবদেহে অধিকাংশ মনোস্যাকারাইড অপটিক্যাল আইসোমারের ডি সিরিজভুক্ত। অপটিক্যাল আইসোমার, ওই যে অপটিক্যাল মানে আলো আর কি, হ্যাঁ। তো ডি সিরিজভুক্ত বলতে কি বোঝায়, যে ওই যে সমস্ত গ্লুকোজের দ্রবণের ভিতর থেকে আলো যদি ডান দিকে সরে যায় তাকে বলা হয় ডি সিরিজভুক্ত, হ্যাঁ। তো ডি কথাটার অর্থ কি, আর যেটা হলো বাম দিকে সরে যায় তাকে বলা হয় এল সিরিজযুক্ত, তাদেরকে বলা হয় এল সিরিজযুক্ত, হ্যাঁ। ডি মানে ডেস্টা রোটাটরি, এটা বইয়ে লেখা আছে, পরে লেখা আছে, আমি বলছি। ডেস্টা রোটাটরি মানে ডান আবর্ত, ডেস্টা রোটাটরি মানে কি ডান আবর্ত, মানে ডান দিকে সরে যায়। ডেস্টা রোটাটরি মানে ডান আবর্ত, মানে ডান দিকে সরে যায়, এই জন্য ডি। এখন বলছে বাজারে কিন্তু দেখবা গ্লুকোজ নামে তুমি কোনো কিছু পাবা না, দেখবা লেখা থাকে ডেকটোস, লেখা থাকে না? কখনো কি গ্লুকোজ কিনছো? মানে কিনলে, নাহলে আজকেই কিনো, কিনলে তাহলে দেখবা লেখা থাকবে ডেকটোস, গ্লুকোজ লেখা থাকে না, মানে ডি সিরিজ ভুক্ত। ওইটা কিন্তু শরবত করো, আলো পাঠাও, ডান দিকে সরে যায়, ওই জন্য ওর নাম হলো ডেকটোস। তো সেই কথাই বলছে যে জীবদেহে অধিকাংশ মনোস্যাকারাইডই হলো ডি সিরিজ ভুক্ত হয়, এরকম ধরনের হয়। তো এই জন্য কিন্তু বাজারে ডেকটোস পাওয়া যায়, ডেকটোস হিসেবে আমরা আর কি খাই বা পাই আর কি, হ্যাঁ। যদিও গ্লুকোজ বা ডেকটোস ওটা তুমি শরবত খাওয়ার থেকে জিবাতে এমনি দিলে বেশি টেস্ট লাগে, তাই না? যে আমি ছোটকালে আর কি শরবত না খাই খালি ওটাই করতাম, জিবাতে দিতাম, খুব সুন্দর ঠিক না? ঠান্ডা ঠান্ডা লাগে না? এই ঠান্ডা লাগতেছে, তোমাদের ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে।
তাহলে হচ্ছে যে এই হলো ডেক্টোজের ব্যাপার। এবার দেখো এখানে কিছু কথা আছে, যে রিডিউসিং সুগারের ব্যাপারটাই আছে, যে রিডিউসিং সুগার কাকে বলে, নন রিডিউসিং সুগার কাকে বলে, এটা তো বলছে মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ মুক্ত থাকায় এরা বিজারক হিসেবে থাকে। প্রত্যেকটা মনোস্যাকারাইডের অ্যালডিহাইড গ্রুপটা বা কিটোন গ্রুপটা মুক্ত থাকে, মানে ও তো কারোর সাথে যুক্ত হয়ে থাকবেই না, যেহেতু সে তো সিঙ্গেল যেহেতু, ওই জন্য মুক্ত হয়ে থাকে। এই মুক্ত হয়ে থাকার কারণে এদেরকে বলা হয় রিডিউসিং সুগার, এদেরকে বলা হয় রিডিউসিং সুগার। আর যারা ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড হবে, তারা কিন্তু আগে থেকেই কারো না কারোর সাথে যুক্ত হয়ে থাকে, তো তারা হলো নন রিডিউসিং সুগার। এখানে কিছু এমসিকিউ আছে, যেমন দেখো যে বেনিডিক দ্রবণের উক্ত সুগারের অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের সাথে বিক্রিয়া করে কিউপাস অক্সাইডে পরিণত হয়, যা লাল বর্ণের অধক্ষেপ হিসেবে জমা হয়। বেনিডিক্ট দ্রবণটা কি? এটা আমেরিকান একজন বিজ্ঞানী, নাম হলো স্ট্যানলি বেনেডিক্ট, বেনেডিক্ট। এটা তার আমেরিকান একজন বিজ্ঞানী, তিনি হলো এই দ্রবণটা আবিষ্কার করেন, যেই দ্রবণটা কার্বোহাইড্রেট পরীক্ষার জন্য ব্যবহার হয়, কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড পরীক্ষার জন্য ব্যবহার হয়। তো এই দ্রবণটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড দিয়ে তৈরি। তো কিউপ্রিক হাইড্রোক্সাইড দিয়ে তৈরি। এখন এর মধ্যে যদি তুমি মনোস্যাকারাইড দাও, তাহলে দেখা যাবে যে এটা হলো লাল বর্ণের অধক্ষেপ হবে, তার মানে বুঝতে হবে যে এটা হলো আসলে মনোস্যাকারাইড, এটা হলো একটা গ্লুকোজ, এটা চেনার জন্য। এই তাহলে এটা আমরা মনে রাখবো যে বেনিডিক্ট দ্রবণের সাথে মনোস্যাকারাইড যুক্ত করলে কি বর্ণ হয়, তখন বলবো লাল বর্ণ হয়। এবার দেখো বর্ণনা হলো, প্রথমে দেখো টায়োজের বর্ণনা, 3 কার্বন বিশিষ্ট। তো এই বিষয়টা আমরা একটু বুঝবো, সেটা হলো টায়োজ মানে 3 কার্বন। তাহলে আমরা সরাসরি কি লিখবো? 3 কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে বলা হয় টায়োজ। তাহলে আমরা লিখবো পরীক্ষায় 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টায়োজ। এটুকু লিখলাম, তার উদাহরণ দিব। তারপর উদাহরণ দেবো। একটা উদাহরণ হলো গ্লিসারালডিহাইড। আর একটা উদাহরণ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন। পরীক্ষায় হলো শুধু এই উদাহরণ দিলেই হয়ে গেল, কিন্তু আঁকতে হবে না। তবে আমি একে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা দেখতে কেমন দেখো? না, অ্যাডমিশনের সংকেত আছে না, খালি উদাহরণ আছে। গাঠনিক সংকেত আছে না, এমনি সংকেত আছে। দেখো এটা 3টা কার্বন কিনা? 3টা কার্বন, তাহলে এটা হলো টায়োজ। 3টা কার্বন, তাহলে এটা টায়োজ। 3টা কার্বন টায়োজ। 2টা দিয়ে হয় না। আচ্ছা, কেন হয় না? কারণ আমরা তো আগে জেনেছি যে 2টা কমপক্ষে ওইস থাকতে হবে না। কার্বোহাইড্রেট হতে গেলে কি 2টা ওইস, 2টা যদি কার্বন থাকে তাহলে তো কার্বোহাইড্রেটই হবে না। 2টা কার্বন থাকলে তো কার্বোহাইড্রেটই হবে না। কার্বোহাইড্রেট হতে গেলে কমপক্ষে 2টা ওইস থাকবে। তাহলে 3টা কার্বন বিশিষ্ট হলে তো 2টা ওইস পাবো, আর একটা অ্যালডিহাইড পাবো অথবা কিটোন পাবো। তাহলে 2টা দিয়ে হবেই না, 2টাতে হবে। এখন ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এখন এদের নাম কেন এমন হলো সেটা আমরা জানবো। হ্যাঁ, তাহলে এখানে কি? এখানেও দেখো 2টা ওইস আছে, তার মানে এটা অবশ্যই কার্বোহাইড্রেট, এবং একটা কিটোন গ্রুপ আছে, তাই কি না? এবং কার্বন 3টা, 1 2 3, তাহলে এটা হলো টায়োজ। তাহলে এটা টায়োজ, তাই কি না? আচ্ছা, এখন কথা হলো যে আসলে এই গ্লিসারালডিহাইড নাম কেন হলো, ডাইহাইড্রক্সি অ্যাসিডের নাম কেন হলো? গ্লিসারালডিহাইড নামকরণটা হইছে 1 নম্বর যেটা, সেটা হইছে কিভাবে? গ্লিসারলের সাথে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হয়ে, গ্লিসারল যোগ অ্যালডিহাইড গ্রুপ, এইভাবে হচ্ছে গ্লিসারালডিহাইড। বুঝতে পারছো? আর এটা হলো কিটোন গ্রুপ যুক্ত হয়েছে। হ্যাঁ, যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এটা হলো কিটোন, এটা হচ্ছে কি হয়েছে? কিটোন গ্রুপ যুক্ত হয়েছে। হ্যাঁ, দাঁড়াও বলছি।
আচ্ছা দেখো এখানে যে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, অ্যাসিটন মানে কি? ওই যে টন মানে কিটন, অ্যাসিটন মানে কিটন, তার মানে এখানে অ্যাসিডের সাথে একটা কিটনমূলক যুক্ত হয়েছে, অ্যাসিডের সাথে একটা কিটনমূলক যুক্ত হয়েছে, সেটা বোঝাচ্ছে। সেটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন। অ্যাসিটন কথাটা আসছে কিটন থেকে, অ্যাসিটন কথাটা আসছে কিটন থেকে। তো এই দুটো আবার মনে রাখবো, ভুলে গেলে মনে রাখতে পারো এইভাবে, যে গাধা মনে রাখলে মনে থাকবে, গাধা, গাধা গাধা, গাধাতে দেখো তাই হচ্ছে, কিন্তু গাধাতে গ্লিসারলডিহাইড আর হ্যাঁ ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ধা ধা, গাধা গাধা, গাধা মনে রাখলে মনে থাকবে, এই দুটো মনে রাখবা, গাধা মনে রাখলে। হ্যাঁ আচ্ছা এবার দেখো এরপরে এইগুলো কিছুই লাগবে না বর্ণনা, তোমার হচ্ছে এইটুকুই লাগবে, উদাহরণ আর কাকে বলে। এবার আমরা চলে আসবো টেট্রোস। টেট্রোসের ক্ষেত্রে বলা হচ্ছে যে 4টা কার্বন থাকবে কিনা, টেট্রোসের 4টা কার্বন, তাহলে দেখো টেট্রোসের 4টা, টেট্রোস, এখন বলছি টেট্রোস, হ্যাঁ হ্যাঁ গ্লিসারল মানে গ্লিসারিন, গ্লিসারিনে অ্যালকোহল আছে তাই গ্লিসারল। টেট্রোস, দেখো টেট্রোসের উদাহরণ, টেট্রোসে কি 4 কার্বন, তাহলে বলবো যে মনোস্যাকারাইডের মধ্যে 4টি কার্বন থাকে তাকে বলা হয় টেট্রোস। পরীক্ষা লেখার সময় এটা মুখস্থ করাই লাগবে না, লাগবে নাম দেখে মনে থাকবে, টেট্রোস মানে 4টা কার্বন, তাহলে যে মনোস্যাকারাইডে 4টা কার্বন থাকে তাকে বলা হবে টেট্রোস। বাস শেষ। এখন উদাহরণ, একটা হলো এরিথ্রোস, উদাহরণ আর কাকে বলে, উদাহরণ আর কাকে, আর কিচ্ছু লাগবে না, বর্ণনা লিখবে যখন কাকে বলে, ওই তো সৃজনশীলই তো, সৃজনশীলই তো বলছি, এমসিকিউর জন্য উপরের ওগুলো পড়বা। আচ্ছা সৃজনশীলের জন্য কি লিখবে আমি বলি, হ্যাঁ সৃজনশীলের জন্য যে যদি মনোস্যাকারাইড বিষয় যদি আসে, মানে উদ্দীপক ধরে এরকম আসলো যে শিক্ষক ক্লাসে কার্বোহাইড্রেটের এমন এক কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করলে যেই কার্বোহাইড্রেটে ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, এটুকু ধরো উদ্দীপক। এখন এবার বলবে যে ওই কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করো, তাহলে তোমাকে কি করতে হবে, লিখতে হবে মনোস্যাকারাইডের সংজ্ঞা লিখলা, লেখার পরে তুমি উদাহরণ দিচ্ছ টায়োস, নিচে হলো মনোস্যাকারাইডের ব্যাখ্যা দেওয়া হলো টায়োস, তারপরে টায়োসে লিখলা যে যে মনোস্যাকারাইড ভাঙলে পরে 3টি কার্বন পাওয়া যায়, বা যে মনোস্যাকারাইড 3টে কার্বন দিয়ে গঠিত তাকে বলা হয় টায়োস, দিয়ে উদাহরণ। আবার লিখলে টেট্রোস, যে কার্বোহাইড্রেটে 4টা কার্বন থাকে তাকে টেট্রোস বলে, দিয়ে উদাহরণ। এইভাবে করে হেপ্টোস পর্যন্ত লিখতে হবে, এত বিশাল বর্ণনা দিতে হবে না, যেগুলো আমি আগে বললাম ওগুলো এমসিকিউ, বুঝতে পারছো? হ্যাঁ ও বাড়াই দিছে, এবার রেজাল্ট খারাপ হয়েছে তো, এই রেজাল্ট খারাপের জন্য চিন্তা করছে যে হ্যাঁ 15 মিনিট বাড়াই, রেজাল্ট খারাপ হয়েছে তো এবার দেখা যাচ্ছে একটু মনে করতে খারাপ স্টুডেন্টের পরীক্ষা দিবে, মানে খারাপ স্টুডেন্টের পরীক্ষা দিবে, যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে খারাপ স্টুডেন্ট খাতা হলো ফেয়ার ভাবে দেখছে, এতদিন হচ্ছে মানে ওই যে হাসনাত আব্দুল্লাহ বলছে না তোমাদের ক্যাপ্টেন নাকি, স্টুডেন্টদের ক্যাপ্টেন, তো ওই হাসনাত আব্দুল্লাহ বলছে যে এতদিন হলো আমলিক সরকার 16 বছর ধরে স্টুডেন্টদেরকে ঘুষ দিয়েছে, কারণ খাতা দেখার সময় কি বলছে 10 মার্ক যদি কম থাকে তাও ওটাকে পাস করা দেওয়ার সুযোগ থাকলে করা দেবে, ফেল করা দেবে না, ওই 10 মার্ক ঘুষ। হ্যাঁ দেশের অবস্থা সেমই আছে, মাঝখান থেকে আমরা ফেল করলাম না, ওটা তো দেখবে কোন কালে তুমি পাস করছো, যেমন এটা দেখবে না কোন সালে পাস করা, যেমন ধরো যারা অটো পাস হয়েছে ওদের মর্যাদা তো কম, কোন চাকরিতে গেলে যে হলো কোন সাল, ও অটো পাস, অটোর দাম কমে যাবে, বিয়েতে দাম কমে যাবে, তো অটো পাসের সময়। আর তোমরা যে সময় পাস করবা ওটা তো ভালো, এটা তো শর্ট থেকে ফুল সিলেবাস পাইছে, তখন মনে করো এমনি পাখি বলবে যে আমি রাজি, ফুল সিলেবাসে তাই কিনা সময়কার হ্যাঁ, তো এই জন্য তোমাদের দাম বেশি, তোমাদের দামও তো বেশি, ঠিক না? অটো পাসে দেখাচ্ছে না, অটো পাসে দেখাচ্ছে অটো পাস করা একটা ইঞ্জিনিয়ার, অটো পাস করতে গেলে ইঞ্জিনিয়ার 50 পরীক্ষা দেয় তাদের কি না, তাদের দাম কমবে তো, তো ওই যে দেখাচ্ছে অটো পাস করা একটা ইঞ্জিনিয়ার বলে বাড়িতে এসে কারেন্টের কাজ করতে আসছে, তখন হলো মনে করো না ওই টেবিল ফ্যান আছে না, টেবিল ফ্যান হচ্ছে সুইচ দিছে আর দেখছে বাথরুমে পানি উঠছে, কি রে
তারপর আমরা বাথরুমে পানিটা বন্ধ করেছে, তখন ফ্যান বন্ধ হয়ে গেছে। তখন হচ্ছে যে অটো ওয়াশের এই ইরিথ্রোস আর থ্রিওস, এটা একটু লেখো। ইরিথ্রোস, ইরিথ্রোস নাম কারণ হয়েছে কেন? ইরিথ্রো মানে লাল, এটা লাল শর্করা ইরিথ্রোস। তবে অন্য বইয়ে আরো কিছু উদাহরণ আছে। হ্যাঁ, থ্রিওস উদাহরণ আছে। থ্রিওস হলো গোলাপি বর্ণের হয়, এটা দেখতে গোলাপি বর্ণের। তারপরে এরিথ্রোস, এটা কিন্তু অন্য বইয়ে আছে। হ্যাঁ, আর একটা আছে এরিথ্রোস, হ্যাঁ গোলাপি, এটাও লাল, কিন্তু যে গঠনগত ভিন্নতা আছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টা কার্বন, তাই না? দেখতে পাচ্ছ না 4টা? তাহলে 4টা কার্বন, 4টা কার্বন মানে কি? এটা 4টা করে দিলাম, তাহলে হলো সেটা কিটোন হোক আর যাই হোক, 4টা কার্বন যদি বসাই দাও তাহলে এটা হয়ে গেল, সেটা কিটোন হোক আর অ্যালডিহাইড হোক, কিটোন হোক আর অ্যালডিহাইড হোক, যদি 4টা কার্বন কোথাও থাকে তাহলে সেটা টেট্রোস। 4টা কার্বন থাকলে টেট্রোস, 5টা কার্বন পেন্টোস। তাহলে দেখো 5টা কার্বন পেন্টোস, পেন্টোস মানে 5টা কার্বন, তাই না? তাহলে লিখবা যে যে কার্বনের মধ্যে 5টি কার্বন থাকে তাকে বলা হবে পেন্টোস। তাহলে সোজা এখানে কিন্তু এমসিকিউ আসে, অবশ্য এই এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। যেমন দেখো, হ্যাঁ বলো কোনটা? কিটোস মানে কিটোন গ্রুপ যুক্ত, এটাকে বলা হয় কিটোস। কিটোন গ্রুপ যুক্ত, তাই এর নাম কিটোস। আচ্ছা, এখানে দেখো যে রাইবোজের এখানে কিছু এমসিকিউ আছে, মেডিকেল অ্যাডমিশনও আসছে। সেটা হলো রাইবোজের আণবিক সংকেত কত, এটা একটা আসে। আর ইমেল ফিশার এটা আবিষ্কার করেন, এটা একটা আসে। আর একটা আসে হলো রাইবোজ শর্করার গলনাঙ্ক কত, রাইবোজ শর্করার গলনাঙ্ক। হ্যাঁ বলো, প্রাইভেট আছে? আমি কানে শুনতে পাই না। প্রাইভেট আছে স্যার, তাও কানে শুনতে পাচ্ছি। আচ্ছা, রাইবোজের গলনাঙ্ক পর্যন্ত শেষ করি। রাইবোজের গলনাঙ্ক, রাইবোজের গলনাঙ্ক দেখো 95। এগুলো তো মনে রাখা কঠিন, তাই হলো এটা মনে রাখতে পারো। নাপা মনে রাখলাম, নাপা ট্যাবলেটের নাম শুনেছো না? হ্যাঁ, তাহলে দন্তে পাতে কি 9, পাতে কি 5, তাহলে নাপা মনে রাখতে মনে রাখতে 5। বুঝলি? আচ্ছা স্যার শনিবারে কি ছুটি দিবেন? আমরা তো যাবো শুক্রবারে পিকনিকে, না শনিবার তো ছুটি, পরীক্ষা লাগবে না তো শনিবারে, তাই না?